নমস্কার, আমি কৌশিক। আপনারা শুনছেন দ্য স্টোরি হল্ড। আজ আপনারা শুনবেন সৈয়দ মোস্তফা সিরাজের লেখা কর্নেলের গল্প, দানিয়েল কুঠির হত্যা রহস্য। স্যার সৈয়দ মোস্তফা সিরাজের জন্ম 14 অক্টোবর 1930, মৃত্যু 4 সেপ্টেম্বর 2012। তাঁর সৃষ্ট গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকার ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্নেল, যিনি নিজের তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে অপরাধের তদন্ত করেন। কর্নেলের সাথে থাকেন আরও দুজন তার সাংবাদিক বন্ধু, জয়ন্ত ও প্রাক্তন পুলিশ অফিসার কে কে হালদার। কর্নেলের প্রথম গল্প প্রকাশ পায় 1970 সালে। আজকের গল্পটি নেওয়া হয়েছে দেজ পাবলিশিং থেকে প্রকাশিত কর্নেল সমগ্র 2 থেকে। গল্পের সূত্রধার ও মূল গল্প পাঠে আমি কৌশিক। কর্নেল নীলাদ্রি সরকারের ভূমিকায় শঙ্করী প্রসাদ মিত্র। শুরু হচ্ছে দ্য স্টোরি হল্টের আজকের নিবেদন, দানিয়েল কুঠির হত্যা রহস্য। আনন্দ একদিন এসে বলল, আচ্ছা বলতো, প্রেমে পড়লে লোকে গাড়ল হয় নাকি গাড়লরাই প্রেম করে? এ হঠাৎ এ কথা কেন রে? আমার বসকে খুব বুদ্ধিমান মনে করতাম। ইন দ্য সেন্স, বুদ্ধিমান ছাড়া কেউ পয়সা কামাতে পারে না এ যুগে। কিন্তু আশ্চর্য, কিছুদিন থেকে লোকটার ব্যাপার স্যাপার দেখে আমার চক্ষু ছানা পড়া হয়ে যাচ্ছে। প্রেমে পড়েছেন বুঝি ভদ্রলোক? প্রেম মানে কি? প্রেমের বাবা মা থাকলে তাদের পাল্লায় পড়েছে। বাপরে! আনন্দ একটু বাড়াবাড়ি সব ব্যাপারেই করে, ওর কথায় গুরুত্ব কখনো দিনে। তাছাড়া ওর বসকে আমি চিনি, রীতিমতো ঝানু ব্যবসায়ী বুদ্ধির মানুষ। চৌরঙ্গি এলাকার একটা বাড়ির 4 তলায় আমাদের পারুল অ্যাডভার্টাইজার্স, আর 5 তলায় আনন্দের বসের ভুবনেশ্বরী ট্রেডিং কনসার্ন। বাড়িটা বছরখানেক হয়েছে, আর এই 1 বছরেই 7টা ফ্লোরে গাদা গাদা ছোট বড় কনসার্ন এসে ভিড় করেছে। ভুবনেশ্বরী এসেছে মাস 6 আগে। আনন্দর সঙ্গে তারপর থেকে আলাপ আর বন্ধুত্ব হয়েছে। সে রীতিমতো কোয়ালিফাইড গুণী ছেলে যাকে বলে। কমার্সের খাসা একটা ডিগ্রিও আছে, অথচ ভীষণ সাহিত্য রসিক সে। আর আমরা কজন ব্যর্থ শিল্পী, সাহিত্যিক, কবিও মিলে এই পারুল ব্যাপারটা গড়ে তুলেছিলাম। হ্যাঁ, অবশ্য পারুল বলে আমাদের কোনো প্রেমিকা বা আত্মীয়া নেই, ওটা জাস্ট একটা নাম। অর্থাৎ রূপকথার সেই 7 ভাই চম্পার 1 বোন পারুল, এটাই আইডিয়া। তা আনন্দ কিভাবে যেন টের পেয়ে গিয়েছিল যে আমরা শিল্প সাহিত্যের একদল বাউন্ডুলে ছেলে। যেচে পড়ে সে আলাপ করতে এসেছিল। তাদের বিজ্ঞাপনের সব দায়িত্ব আমাদের মতো ক্ষুদে প্রতিষ্ঠানের হাতে সে তুলে দিয়েছিল। সেই দিক থেকে যে একটা কৃতজ্ঞতা বোধ ছিল না এমন হতে পারে না। তবে আসলে আনন্দের মধ্যে বন্ধুত্বের অনেক গুণ তো ছিলই। মাঝে মাঝে বেমক্কা রুচিবিগর্হিত স্ল্যাং বলে ফেললেও তার মধ্যে একটা তীক্ষ্ণ সংস্কৃতি বোধ আমরা লক্ষ্য করেছি, এবং কালক্রমে আনন্দ আর আমাদের মধ্যে তুইতকারিও এসে পড়েছে। তখন সময় কাঁটায় কাঁটায় 11:30। শেখর, রঞ্জন, সেলিম কেউ তখনও আসেনি। তাদের আসতে 12টা হয় সচরাচর। কোনো নিয়মকানুনের বালাই অবশ্য নেই, শুধু আমাকেই নিয়মিত সময়ে আসতেই হয়, কারণ অলিখিত চুক্তি অনুসারে নেতৃত্ব আমার কাঁধেই পড়তেছে। আর তাছাড়া আমাদের কোনো কর্মচারী নেই, এক বেয়ারা বা পিয়ন কাম বিল কালেক্টর মধুসূদন বাদে। আনন্দ চোখ বুজে মাথাটা হেলিয়ে পানা যাচ্ছিল, ওইভাবেই বলল, জানতে বল। মধু ফাইল ঝাড়পোঁছ করছিল। ধুলো না জমলেও তাকে এসব করতেই হয়, চাকরি যাবার ভয় তার প্রচণ্ড। তাকে চা আনতে বললাম, সে তক্ষুনি কেটলি নিয়ে বেরিয়ে গেল। এবার আনন্দকে একটু তিরস্কারের ভান করে বললাম, মধুর সামনে বসের নিন্দে করছিস? হ্যাঁ, জানিস বেয়ারাদের মধ্যে একটা সাম্প্রদায়িক ব্যাপার থাকে, তোদের বেয়ারার কানে তুলতে পারে, আর তারপর মিস্টার গুপ্তার কানে ওঠা অসম্ভব নয়। মধু তেমন লোক নয়। মিস্টার গুপ্তা কার প্রেমে পড়েছেন রে? ওর তো বউ ছেলে মেয়ে রয়েছে। আরে সে তো প্রথম পক্ষ,
প্রথম পক্ষ? তার মানে দ্বিতীয় পক্ষ আছে নাকি? আছে, তা কি আমি জানতাম? কিছুদিন আগে জানতে পারলাম। আপন ঘর, বিশ্বাস কর, এই জিনিস বস কিভাবে ম্যানেজ করলো ভাবা যায় না। বছর 23-24 বয়স, স্লিম অ্যান্ড ট্রিম চেহারা, যাকে বলে বিউটিফুল। আর সে কি গ্ল্যামার মাইরি! নির্ঘাত ফিল্ম লাইন থেকে বোটা ছেড়ে তুলে এনেছে। দুই বউ এক জায়গাতে থাকে না নিশ্চয়ই? পাগল, বড়বউ জানি না কিছু, তাহলে তো গোড়াতেই জানতে পারতাম। ইনি থাকেন ক্যামাক স্ট্রিটের এক 10 তলা বাড়ির 7 তলায়। সেই ফ্ল্যাটের বর্ণনা আমি দিতে পারবো না, ওসব তোদের জিনিস। প্রথমে আমি তো ক্যাবারে গার্ল ভাবছিলাম। কিন্তু আইনে তো দুটো বউ মানা। কে জানে, বড় বউ তো জানে না কিছু। দেখা, তাহলে তোরই ভুল হয়েছে। বউটাও নয়, জাস্ট মেয়ে মানুষ। মোটেই না, বিবাহিতা স্ত্রী এবং বাঙালি মেয়ে। কি বলিস রে, বাঙালি মেয়ে? হ্যাঁ, গুপ্তা সাহেবের মা, ও তো বাঙালি মেয়ে। বুড়ি বোম্বে থেকে মাঝে মধ্যে আসে, ওসব সেও কিছু জানে না। যথারীতি বড়বাবুর কাছে গিয়ে ওঠে। গুপ্তা সাহেবের এই গুপ্তা ব্যাপারটা আমি আর 2-4 জন ছাড়া আর কেউ জানে না। আচ্ছা, তাই গুপ্তা সাহেব এমন চমৎকার বাংলা বলতে পারেন, একদিনে বুঝলাম। তাই তুই শালা সাহিত্যি হলে কি হবে, সব কিছু বড় দেরিতে বুঝিস। হ্যাঁ, সেই তো। তা আনন্দবাবু, আপনার বস অমন দ্বিতীয় পক্ষ থাকতে ফের প্রেমে পড়িলেন কোথায়? তুই লিখিস কিভাবে? নির্ঘাত বিদেশি নোবেল টোবেল মেরে চালাস। আরে সুন্দরী তরুণী বউয়ের প্রেমে পড়তে বারণ আছে মানুষের? বাট সে তো দাম্পত্য প্রেম রে। বাহ, দাম্পত্য প্রেম প্রেম নয়। মোটেও না, ওটা পুরুষের স্ত্রৈণতা। তোর সঙ্গে তর্কে আমি পারবো না ভাই। স্ত্রৈণতা কি আমি জানি না, আমি শালা এক ব্যাচেলার। আমার চোখে ব্যাপারটা প্রেম ছাড়া আর কিচ্ছু না। তাহলে ভাবতে পারছিস, আমার বস গাড়ি বেছে উর্মিলা সুন্দরীর বায়নাক্কা মেটাচ্ছে। আপন গড় অত ভালো গাড়িটা 17,000-এ বেচে দিল গুপ্তা সাহেব। বললো তেলের যা আকাল পড়েছে, আমার গাড়ি চাপা যাবে না। আলম তাই হবে। ওরে হালুয়া, পরদিন আমাকে যেতে বললো ক্যামাক স্ট্রিটের ফ্ল্যাটে। গেলাম, তারপর উর্মিলা সুন্দরীকে নিয়ে বেরোলেন। ট্যাক্সি করে আমরা চললাম সোজা ব্যারাকপুর। তখন বুঝিনি কিছু, সেখানে গিয়ে দেখি একটা পুরনো আমলের বাগান বাড়ি কেনা হচ্ছে। ছোটো বউকে ইতিমধ্যে কবে এনে দেখিয়েছে, পছন্দ হয়েছে বিবির। এবার অ্যাডভান্স করা হবে, বিবির সামনেই সেটা করতে চায় গুপ্তা সাহেব। মধু চা আনলো। বাগান বাড়িটা কিন্তু অপূর্ব। 7 একর জায়গার মধ্যে 1 তলা বাড়ি, দুপাটে 5টা করে 10টা ঘর, চারপাশে মাঠ, অজস্র গাছপালা, 6 ফুট উঁচু পাঁচিলের বাউন্ডারি। লোকে বলে দানিয়েল সাহেবের কুঠি। দানিয়েল সাহেবের কুঠি? কেন, চিনিস নাকি? হ্যাঁ, নিশ্চয়ই চিনি। আরে, ওর মালিক ভদ্রলোককেও চিনি। সেলিমের এক মাসতুতো ভাই ওর কনসার্নে চাকরি করে। চিতপুরে ব্যবসা আছে মস্ত বড়। আর সেলিমের ভাইয়ের সূত্রে আমরা বারদুই ওখানে পিকনিক করে এসেছি। এই তো এবার জানুয়ারিতেও গিয়েছিলাম, রাত্রে ছিলামও। কিন্তু ভাই, বাড়িটায় নির্ঘাত ভূত আছে রে। তাহলে তো ভালোই জমবে। সে এক অদ্ভুত রাত্রি ছিল বাবা। শেখররা তো মালটাল খেয়ে মেঝেই গড়াচ্ছিল, আমার একেবারে ঘুম হয়নি। অদ্ভুত আওয়াজ শুনেছি ভাই সারা রাত। বাড়িটার একটা হিস্ট্রি আছে। শুনেছি। দানিয়েল সাহেব ছিল মিলিটারি বড় অফিসার। রিটায়ার করে বাড়িটা বানায় 1860 সালে। সিপাহি বিদ্রোহের শুরু তো ব্যারাকপুর ক্যান্টনমেন্টে। বেটা অনেক সেপাই মেরেছিল, পরে নাকি পাগল হয়ে যায়। তারপর আনন্দর বলার দরকার ছিল না, আমি সব জানতাম। বাড়িটা অনেকে কিনেছে, তারপর বেচেও দিয়েছে। কারণ নাকি যেই কিনেছে তারই একটা না একটা অঘটন ঘটেছেই। ফলে অনেক কাল খালি পড়েছিল বাড়িটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সৈন্যরা ওখানে ছিল। কি একটা উপলক্ষে নিজেদের মধ্যেই মারামারি করে 4 জন তাদের খুন হয়ে যায়। দলটাকে ছত্রভঙ্গ করে নানা জায়গায় বদলি করা হয়। আর তারপর ফের বাড়িটা খালি পড়েছিল। সরকারি সম্পত্তি তখন। সেই সময় শ্রীলঙ্কার এক মুসলমান ব্যবসায়ী সাহস করে বাড়িটা কিনে নেন
একদম নেহাত জলের দামে। বাড়ির দোষ কাটাতে খুব ধুমধাম করে মৌলবি এনে মিলাদ অনুষ্ঠানও হয়েছিল। ভাবতেই অদ্ভুত লাগে, একা এক বৃদ্ধ মৌলবি ওই ভুতুড়ে জনহীন বাড়িতে সারা রাত জেগে সুর ধরে কোরআনের শ্লোক উচ্চারণ করে যাচ্ছেন। মৌলবি বলেছিলেন, বাড়িটায় দুষ্ট জিনের উপদ্রব আছে, তবে সবগুলোকে আমি এই আতরের শিশিতে ভরে ফেলেছি। নিয়ে গিয়ে আরব সাগরে ফেলে দিয়ে আসবো। কিন্তু বর্তমান মালিক ইদ্রিস মিয়া বলেন, তার আগে মৌলবি সাহেবকে নাকি জিনগুলো কম জ্বালায়নি। মার্কিনিরা থাকার সময় ইলেকট্রিক লাইন নিয়েছিল, ফাটা ছাদে জল চুইয়ে সব ড্যামেজ হয়ে যায়, তারপর আর মেরামত হয়নি। নানা সাহেব কিনেছিলেন তো মাত্র 10,000-এ। মেরামতি খরচা হিসেব করে দেখা গেল 12,000-এও পার পাওয়া যাবে না, তাই উনিও বেচবার ফিকির খুঁজছিলেন। যাই হোক, মৌলবি সাহেব লণ্ঠন জেলেই রাত কাটাতেন। এক রাতে কিভাবে যেন তার মশারিতে আগুন ধরে যায়। মশারির ভেতর উনি বসে কোরআন পড়ছিলেন। সে এক কাণ্ড, বেরোতে গিয়ে ল্যাপটা লেপটি হয়ে দাড়ি টাড়ি সব পুড়ে একাকার হলো। তবে অমন তেজি নাছোড়বান্দা মৌলবি দেখা যায় না। কোরআন পাঠ শেষ করে তবে আতরের শিশিতে জিন পুড়ে নিয়ে মক্কা রওনা হলেন তিনি। নানা সাহেব ওকে হজে যাবার মতো টাকা কুড়িয়েও দিয়েছিলেন। এই ইদ্রিস মিয়া ছেলেপুলে নেই, সুশিক্ষিত আধুনিক যুগের মানুষ, ধর্মকর্মের ধার ধারেন না, ভূত প্রেতে তো একেবারে বিশ্বাস নেই। নানার মৃত্যুর পর এই সম্পত্তির মালিক হলেন তিনি। কলকাতায় এসে ব্যবসা পাতলেন, কিন্তু দানিয়েল কুঠিতে গিয়ে তার চক্ষু চড়ক গাছ। তখন দেশ ভাগ হয়েছে, দলে দলে পূর্ববঙ্গের উদ্বাস্তু পশ্চিমবঙ্গে চলে আসছেন। তাদের একটা দল বাড়িটা জবরদখল করে ফেলেছেন। ইদ্রিস খান মানুষ হিসেবে দয়ালু, সেই নিয়ে কোনো সন্দেহই নেই। ছিন্নমূল পরিবারগুলোকে তাড়ানোর কথা তো তার মাথাতেই আসেনি, বরং তাদের সঙ্গে ভাড়ার বন্দোবস্ত করে নিলেন। কিন্তু ভাড়াটা দেবে কোত্থেকে? কেউ মাস গেলে কিছু দেয়, কেউ দেয় না। ভাড়া বাকি পড়তে লাগলো। শেষ অবধি মামলা করতেই হলো। মামলা চলল 3-4 বছর ধরে। তারপর তিনি দখল পেলেন। হ্যাঁ, ততদিনে অবশ্য অনেক পরিবার ওখান থেকে চলেও গেছে। দখল নিতে গিয়ে দেখা গেল একটি পরিবার বাদে আর কেউ নেই। কি কারণ? কারণ স্রেফ ভূত। কিভাবে হয়তো আতরের শিশির ছিপির ফাঁক গলিয়ে 2-1টা ভূত বেরিয়ে পড়েছিল, আর বেরিয়ে সোজা ফিরে এসেছিল নিজেদের পুরনো আস্তানায়। রাত দুপুরে কড়িকাঠে তারা বাদুরের মতো ঝোলে আর নাকি সুরে গান গায়। অদ্ভুত অদ্ভুত রোগ জন্মায় বাসিন্দাদের শরীরে, আর নানা অঘটন তো লেগেই আছে। এভাবেই যাই হোক, বাড়িটা তো এলো হাতে, কিন্তু ওখানে কলকাতায় ব্যবসা রাখা আর এখানে এত বড় একটা বাড়ি খালি ফেলে রাখা, দুটোর তাল সামলাতে ভদ্রলোক হিমশিম খাচ্ছেন। একজন নেপালি দারোয়ান রেখেছেন, সে বাউন্ডারির গায়ে বানানো ছোট্ট ঘরটায় সপরিবারে থাকে। তাহলেও ইদ্রিস খান 2 দিন অন্তর রাত্রে এসে ওখানে থাকেন। সঙ্গে থাকে আমাদের শিল্পী সেলিমের সেই মাস্তুতো ভাই রনু। রোববার সারাটা দিন রাতি ওরা ওখানেই থাকেন। খানিকটা দূরে বসতি এলাকায় হোটেলে গিয়ে খেয়ে আসেন, কখনো নিজেরাও রান্না করেন। কিচেনে রান্নার সমস্ত সরঞ্জামই রয়েছে। সামনের বড় হল ঘরে 2টো খাটিয়া, একটা টেবিল আর গোটা 2 চেয়ার আছে। দেয়ালে পেরেক পুঁতে দড়ি টাঙানো হয়েছে কাপড় চোপড় রাখার জন্য। হ্যাঁ, আর একটা ক্যালেন্ডারও দেখেছিলাম। সুন্দরী তরুণীর হাসি ভরা মুখ। 2বার গিয়ে আমরা খুব হই হল্লা করেছিলাম। ওখানে অনেকেই কলকাতা থেকে ছুটির দিন গিয়ে পিকনিক করে আসে। কিছু চার্জ নেন ইদ্রিস, আমাদের অবশ্য কিছু দিতে হয়নি। শুনেছিলাম বাড়িটা বেচবার তালে আছেন ভদ্রলোক। 70,000 দাম দিতে চেয়েছে কোনো এক মারোয়ারি, ভেঙে কারখানা বানাবে, কিন্তু লাখের কমে দেবেন না ইদ্রিস। তবে লাখ টাকা পাওয়াও আপাতত লাখ। যা বদনাম বাড়িটার, জেনে শুনে কি কেউ নিতে চাইবে? যারা জানে তারাই এসে দরাদরি করে, তারপর পিছিয়ে যায়।
সেই ভুতুড়ে বাড়ি গুপ্তা সাহেব তাঁর তরুণী স্ত্রীর জন্য কিনেছেন শুনে আমি রীতিমতো তাজ্জব বনে গেলাম। এরা নিশ্চয়ই জানেন না এই বদনাম। সেদিনই বিকেলে করিডোরে গুপ্তা সাহেবের সঙ্গে দেখা হয়ে গেল। যথারীতি হাত চেপে ধরে বলে উঠলেন, হ্যালো হ্যালো হ্যালো। তারপর? কেমন আছেন স্যার? ভেরি গুড, কোনো তকলিফ নেই। ওই সেলিম বলছিল ওর এক আত্মীয়ের কাছে নাকি শুনেছে ব্যারাকপুরের দানিয়েল সাহেবের কুঠিবাড়িটা আপনি কিনেছেন। হ্যাঁ, দ্যাটস রাইট, সেলিমের আত্মীয়। আচ্ছা বুঝেছি, রনু খান সাহেবের কর্মচারী তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাড়িটা কিন্তু অপূর্ব, আপনাকে নিয়ে যাব একদিন। লেখার ম্যাটার পাবেন যথেষ্ট। হ্যাঁ, আমি গেছি, এক রাত্রে ছিলামও। তাই নাকি? তা ভূতে জ্বালাইনি তো? কেউ কেউ আমাকে নিষেধ করেছে, কিন্তু বাড়িটার নাকি খুব বদনাম আছে। হ্যাঁ আমিও শুনেছি, তবে ওসব সুপারস্টিশন তো থাকেই। সব পুরনো খালি বাড়ি কেন্দ্র করেই নানান অদ্ভুত গল্প ছড়ায়, নতুন কিছু নয়। ইয়েস, ইউ আর রাইট, সুপারস্টিশন। তবে আমার স্ত্রীর কিন্তু বাড়িটা ভীষণ পছন্দ হয়েছে। সত্যি বলতে কি, ও গোলমাল হইচই একেবারেই পছন্দ করে না। কলকাতায় এসে তো হাঁপিয়ে উঠেছে। যা ভিড়, ফ্ল্যাট ছেড়ে একেবারে বেরোতেই চায় না। বলে রাস্তায় নামলেই নাকি গা ঘিন ঘিন করে। বলেই মিস্টার গুপ্তা হাসতে হাসতে আমার হাত ধরে টানলেন। আরে আসুন না, আমার চেম্বারে চলুন, গল্প করা যাবে। আজকে আমার মনটাও খুব ভালো আছে, বুঝলেন। ইম্পোর্ট লাইসেন্সটার জন্য খুব ছোটাছুটি করছিলাম, তবে এবার 90% সফল হওয়া গিয়েছে। শুধু 10% ঝুলছে, তবে জাস্ট এ সিগনেচার। হয়ে যাবে হয়ে যাবে। আসুন আসুন। মিস্টার গুপ্তার বয়স কমপক্ষে 52 তো হবেই। চুলে পাক ধরেছে নিশ্চয়ই, কিন্তু কলপ করেন। চাঁচা ছোলা, ঝকঝকে মুখ, খাড়া নাক, ঠোঁটের কোণায় বুদ্ধিময় ব্যক্তিত্বের ছাপ স্পষ্ট। চোখে চশমা আছে, কিন্তু দৃষ্টি খুব জলজলে। হঠাৎ এই 6.5 ফুট উঁচু বলিষ্ঠ ফর্সা লোকটিকে দেখলে যুবক বলে ভুল হতে পারে, কিন্তু হঠাৎ হঠাৎ এমন গম্ভীর হয়ে পড়েন বা গুরুতর ভঙ্গিতে কথা বলে ওঠেন যে আসল বয়সটা একটু পরে ধরা পড়তে বাধ্য। ওর চেম্বারে যাওয়ার পথে আনন্দ কোনার টেবিল থেকে আমাকে বক দেখালো। চেম্বারটা ছোট্ট, কিন্তু রুচির পরিচয় আছে গোছগাছে। ছোট্ট সেক্রেটারিয়েট টেবিলের ওপর আর্টসের সামগ্রীও রয়েছে দু একটা। তারপর কি নেবেন বলুন, হট না কোল্ড? মার্চের 2 তারিখ আজ। গরম পড়েও যেন এবার পড়ছে না। রাতের দিকে শিরশির করে শীত আসে। এই সময় হট কোল্ড আমার কোনোটাই ভালো লাগে না। বছরের এই সময়টা ভারী অদ্ভুত। ঠান্ডা খেলে মনে হয় ঠান্ডা লাগবে, গরম খেলে মনে হয় ভীষণ গরম লাগবে। বললাম, কিচ্ছু না, এইমাত্র চা খেয়েছি। আরে ধুর, সে বললে হয় নাকি? আচ্ছা, কফি? না থাক। একটু চুপ করে থেকে দুলতে দুলতে মিস্টার গুপ্তা বললেন, ঠিক আছে, তা আপনি কি বলেন? কোন ব্যাপারে? আসলে বাড়িটা আমার স্ত্রীর খুব পছন্দের। সে তো এ বেলায় পেলে ও বেলায় গিয়ে ওঠে। আসলে হয়েছে কি জানেন, ও বম্বের শহরতলি এলাকায় এমন জায়গায় মানুষ যেখানে কোনো ভিড় নেই, কোনো গোলমাল নেই। স্রেফ নির্জন একটা বাড়ি, প্রচুর ফাঁকা জায়গা, বাগান, গাছপালা, এমনকি ছোট ছোট হিলকো রয়েছে। আর অন্যদিকে সি বিচ। কলকাতা ওর একদমই পছন্দ নয়, এমনকি এখানকার অ্যাসোসিয়েশনে ও ঠিক মানিয়ে নিতে পারছে না। তাই বাইরে একটা বাড়ি খুঁজছিলাম, মিলেও গেল। কিন্তু তাহলে আবার কিন্তু কি? একজন আয়াটায়া ঠিক করে দিন। আর হ্যাঁ, সার্ভেন্টও লাগবে। কিন্তু এটাই যে আমি তো সারাদিন এখানেই থাকবো, ও একা কিভাবে ওখানে কাটাবে? দেখা যাক কি হয়। এদিকে মোটা টাকা অ্যাডভান্সও করা হয়েছে। পাক্কা রিসিট বা ডিট কিছুই এখনো হয়নি অবশ্য। 90,000 রফা হয়েছে। ইন ইকুয়াল 6 ইয়ারলি ইনস্টলমেন্টে টাকা শোধ করতে হবে। এমন চমৎকার সুযোগ হয় না। তবে ওনার ভদ্রলোক রিয়েলি ভেরি কাইন্ড হার্টেড ম্যান। যতদিন টাকা পুরো শোধ না হয় উনি আমাকে অর্ধেক অংশে দখল দিচ্ছেন, তবে ভাড়াটে হিসাবে। ভাড়াটে হিসেবে? সে কি, ভাড়াও দিতে হবে নাকি? সামান্য, মাসে 100 টাকা মাত্র। তবে কিস্তি শোধ করলে ভাড়ার টাকাটা পুরো ফেরত পাবো আমি। এর চেয়ে আর কতটা বেনিফিট আশা করা যায় বলুন তো? তার মানে হলো 6 বছরে কথা মতো যদি টাকা শোধ করতে পারি আমি,
তাহলে ফেরত পাচ্ছি 7200 টাকা, বুঝলেন? সে একেবারে নিলেই তো পারতেন। মশাই কি ভাবেন আমাকে, হ্যাঁ? স্রেফ পরের টাকায় ব্যবসা করি, ধার দেনা একেবারে ডুবে আছি। ব্যাংকের লোনের সুদি দিতে হয় মাসে 1500 টাকা, বাইরে ডাট বজায় রেখেছি মাত্র। তবে ইট ইজ শিওর, ইম্পোর্ট লাইসেন্সটা একবার হাতে পেয়ে গেলে মশাই, দেখবেন প্রকাশচন্দ্র গুপ্ত কি কাণ্ড করে বসে। হ্যাঁ, উনি আবার হেসে উঠলেন। আমার মাথায় ওর এই স্ত্রী মহোদয়া সম্পর্কে অনেক প্রশ্ন গজগজ করছিল, কিন্তু অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো যায় না। শেখরটা থাকলে অবশ্য আলাদা কথা, সে এসব ব্যাপারে যেমন নির্ভীক তেমন বেহায়া। কিন্তু আমিও নিজেকে দাবায়ে রাখতে ঠিক পারলাম না। বললাম, মিস্টার গুপ্তা, এটা কি রকম হচ্ছে বলুন তো? হ্যাঁ, কেন বলুন তো, কি হচ্ছে? অমন গুণবতী বৌদির সঙ্গে একবারও আলাপ হলো না এই অভাগার? হ্যাঁ, ও নিশ্চয়ই নিশ্চয়ই, কেন নয়, আসুন না একদিন। বাহ, কোথায় যাব কখন যাব তার ঠিক নেই। কেন, আনন্দ আপনাকে নিয়ে যাবে, সামনে রোববার আসুন না। বলে কোনো একটা গুপ্ত স্থানে চাবি টিপলেন, আর সঙ্গে সঙ্গে ঘন্টা বাজল। একজন বেয়ার আইলো, বললেন, আনন্দবাবুকে বুলাও। একটু পরে আনন্দ এসে দাঁড়ালো। আমার সঙ্গে তার প্রবল বন্ধুত্ব, অথচ তার বসের সামনে এখন বসে আছে এবং বন্ধুত্বপূর্ণ আবহাওয়া। তাই সে সপ্রতিভ হেসে আমাকে বলল, কতক্ষণ? আমি লক্ষ্যই করিনি তুই। হ্যাঁ, এই যে আনন্দ, তুমি ওনাকে বাসা থেকে নিয়ে সামনের রোববার ক্যামাক স্ট্রিটের ফ্ল্যাটে যাবে। ডোন্ট ফরগেট দ্যাট। তোমার তো আবার কিছুই মনে থাকে না, লিখে রাখো, সকাল 9টা। আচ্ছা স্যার। ওকে, এসো। বেচারা আনন্দ বিরস মুখে চলে গেল। আমি বললাম, কেন, একা আমিও তো যেতে পারতাম, ওকে কষ্ট দিয়ে লাভ কি ছুটির দিনে? না না, ওকে ওদিন যেতে হবে, দরকার আছে। আপনার বাসা হয়ে ও যাবে, ও তো চেনে। ও সরি। বলে ফের বোতাম টিপলেন। বললাম, ওকে ডাকার দরকার নেই, আমি বলে দেবক্ষণ। হুম, একদম ভুলে যাবে। সেই বেয়ারা এসে দাঁড়িয়েছিল, তাকে বললেন, আনন্দবাবুকে বুলাও। আমি মনে মনে বেশ হাসছিলাম। এবার আনন্দ এলো কাঁচু মাচু মুখে, হাতে একটা নোট বই আর খোলা কলমও। স্যার, এই যে তোমাকে যে বললাম ওকে বাসা থেকে নিয়ে যেতে হবে, আর তক্ষুনি ঘাড় নেড়ে বললে আচ্ছা স্যার। কিন্তু চেনো ওর বাসাটা কোথায়? না স্যার। আনন্দ আপনারাই নিন বিজনবাবু। আসলে ও আর্টস লাইনের ছেলে, ভুল করে কমার্সে এসে পড়েছে। ভীষণ ভীষণ আত্মভোলা। যাই হোক, নিন, বলুন বিজনবাবু। ওর হাত থেকে খাতাটা নিয়ে ঠিকানা লিখে দিলাম। দেখে আনন্দ বলল, আরে আমার বড়দার বাসার কাছেই তো। ঠিক আছে। ও চলে গেলে মিস্টার গুপ্তা বললেন, আপনার বৌদি কিন্তু ভীষণ বইটই পড়ে, আপনার তো অনেক বইটই আছে, পারলে 2-1টা নিয়ে যাবেন, ভাব হয়ে যাবে। এই সময় সেই বেয়ারাটা ঢুকে আমায় বলল, आपके लिए सलीम सर इंतजार করছে স্যার, बहुत जरूरी काम আছে। মধু আবি এসেছিল। বিরক্ত মুখে উঠে দাঁড়ালাম। চলি মিস্টার গুপ্তা। উনি কাগজের পাতায় চোখ রেখেই বললেন, ওকে, উইশ ইউ গুড লাক। রোববার সকাল 9টা, রাইট? নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের অফিসে আসতেই সেলিম তেড়ে এলো। শালাকে আজ মেরেই ফেলবো। কি ফুসুর ফুসুর করতে গিয়েছিলি রে গুপ্তার কাছে? ওর দ্বিতীয় পক্ষ ডাইনি মেয়ে ছেলে, তা জানিস? হ্যাঁ, রক্ত চুষে ছিবড়ে করে ফেলবে, মারা যাবি বলছি। যাকে এখন শোন, ওই মোহিনী জুয়েলার্স না পেমেন্ট দেবে না, নট আ সিঙ্গল ফার্দিং। আমি ঘাবড়ে গেলাম তক্ষুনি। সর্বনাশ, ওদের বিজ্ঞাপনের টাকা থেকে তো বরাবর মোটা কমিশন পেয়ে থাকি আমরা। এই বিজ্ঞাপনটা 4টে দৈনিকে ছিল, কম করেও 5-6 তো আমাদের পাওনা আছেই। এদিকে হাপিত্তেশ করে সবাই বসে আছি, দৈনিকগুলো আমাদের কাছে যথারীতি বিল পাঠিয়েছে, অথচ পেমেন্ট দেবে না পার্টি। এর আবার কি মানে হয়? হাঁ করে তাকিয়ে আছি দেখে সেলিম বলল, বিজ্ঞাপনে যা ছবি দিয়েছো তোমরা, মোহিনী জুয়েলার্সের বুড়ো মালিক আগুন হয়ে গেছে। আমাকে তো জুতো ছড়ে আর কি। বাহ, বলে দিলেই হলো, ওরা তো ডিজাইন ম্যাটার সব অ্যাপ্রুভ করেছে। কে করেছে? মালিক করেছে কি? মালিকের নাতি তো একরত্তি চ্যাংড়া, হ্যাঁ, তার সইয়ের কোনো দাম নেই। শেখর চুপচাপ বসেছিল, বলল,
সিল তো দিয়েছে, চালাকি নাকি? মামলা করব। বুড়োর বক্তব্যটা কি? ছবিটা অশ্লীল, তার উপর নাকি ভুল হিস্ট্রি বলা হয়েছে। প্রাচীন ভারতবর্ষে মেয়েরা ন্যাংটো হয়ে থাকতো বলে কোন ব্যাটার ছেলে? যা বাবা, ন্যাংটো কোথায়? বুকে কাঁচুলি, কোমরে ঘাগড়া, ও তো জাস্ট কালিদাসের নায়িকা। বোঝাগে না বুড়োকে। আমি ভাই আর যাচ্ছি নে। রঞ্জন বাইরে থেকে ঢুকে বলল, আরে বাবা, হলোটা কি রে? এত চেঁচাচ্ছিস কেন? হলো মাথার মুন্ডু। এই সেলিম, তুই কিন্তু ছবিটা এঁকেছিলি, মাইন্ড দ্যাট। হ্যাঁ, তখন আমি বলেছিলাম তোকে, যে মেয়েরা অমন ন্যাংটামি মানতো তারা সোনার উপর গয়না পরতো না, স্রেফ ফুল পাতা দিয়ে সাজতো। তুই তখন আমার কথাটা শুনলি না। থাম, ইতিহাসের পণ্ডিত তুই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গোলমাল পরে করিস। আচ্ছা, আমাকে আগে বুঝিয়ে বলতো কি হয়েছে। রঞ্জনকে সেলিম বোঝাতে থাকলো। আমি শেখরকে বললাম, এই চল, তুই আর আমি একটু ব্যাপারটা দেখে আসি, চল। ছেড়ে দে, টাকাটা ওর বাপ দেবে। সবটাতেই তোর ওই, হ্যাঁ? আরে পেমেন্ট না পেলে আমাদের নামে কেস করে টাকা আদায় হবে, জানিস তো? চল 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 চল, দেখে আসি। এই 1 মিনিট, ওই অজন্তা সংক্রান্ত ইংরেজি বইটা সঙ্গে নিয়ে নি। বুড়োর না তাক লেগে যাবে। আমরা বিশাল সেই ভারী কেতাবটা নিয়ে এক বুড়ো মক্কেলের সঙ্গে লড়তে বেরোলাম। সেই রোববার আসার আগেই অপ্রত্যাশিতভাবে আলাপ হয়ে গেল উর্মিলা গুপ্তার সঙ্গে। শনিবার বিকেলে তখন আর বাকি সব অফিস বন্ধ হয়ে গিয়েছে। আনন্দকেও যেতে দেখেছি। যাবার সময় সে একটা অদ্ভুত ইশারা করে গিয়েছিল। তখন বুঝিনি, একটু পরে বুঝলাম যখন গুপ্তা সাহেব বাইরে থেকে সাড়া দিলেন। মে ইউ কাম ইন, জেন্টলম্যান। আমরা চারজনে কেউ টেবিলে, কেউ চেয়ারে পা তুলে বসে বসে গেজাচ্ছিলাম। তক্ষুনি সিরিয়াস হয়ে নড়ে চড়ে বসলাম। সেলিম তো লাফ মেরে খাড়া হলো। রঞ্জন হক চকিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো, আর শেখরের চোখ দুটো গোল হয়ে যেতে দেখলাম আমি। আনন্দর বর্ণনায় বাড়াবাড়ি তো ছিলই না, বরং বেচারার ভাষায় কুলোয়নি। শ্রীমতী উর্মিলা, পরে জানতে পারি ওর নাম আসলে উর্মিমালা। প্রচণ্ড পরিমূর্তি, অবিশ্বাস্য শরীর। আমি তো ওর ডানা দুটোও দেখতে পাচ্ছিলাম। পরে রঞ্জন বলেছিল, আরব সাগরের এই ঢেউ হুগলি নদীর সব জেটি ভাসিয়ে দেবে। হালকা নীল শাড়ির জমিনে সোনালি বিন্দুর ঝিকিমিকি, জোরালো আবেগের মতো দুই স্বাধীন বাহু, ডিমালো খোঁপায় গোঁজা একটি তাজা গোলাপ ইত্যাদি মিলে মিসেস গুপ্তার অস্তিত্ব আমাদের ক্ষুধার্ত ঘর ভরে দিল। তীব্র সুগন্ধের ঝাঁঝ ভন ভন করে উঠল। মনে হলো গন্ধটা এই ঘরে চিরকাল থেকে যাবে। সুন্দর কিছু দেখলেই আমি বরাবর সেন্টিমেন্টাল হয়ে পড়ি। ধুরন্ধর মিস্টার গুপ্তা নিশ্চয়ই টের পেলেন আমাদের 4 আনাড়ি ব্যাচেলারের হকচকানির ভাব। মৃদু হেসে বললেন, হ্যাঁ, আলাপ করিয়ে দিই। উর্মি, এনারা সেই শিল্পী, সাহিত্যিক গ্রুপ। আর বলার দরকার ছিল না, 4 জোড়া হাত একসঙ্গে নমস্কার করল। জবাবে শ্রীমতী উর্মিও ঠিক ফিল্ম স্টারের ঢঙে নমস্কারটা করলেন। ঠোঁট থেকে সেন্টের ফোঁটার মতো হাসি ঝরে পড়ল। বললেন, বিজনবাবুকে? হ্যাঁ, খুশিতে ভরে গেলাম। মিস্টার গুপ্তা বললেন, উনি বিজন আচার্য, আর ইনি রঞ্জনবাবু। রায়? ইয়া, রঞ্জন রায়। আই থিঙ্ক হি ইজ আ পোয়েট। আমি শেখর ব্যানার্জি, ওই ছবি টবি আঁকি। সেলিম ভুরু কুঁচকে তাকিয়েছিল, এবার শুধু বলল, আমি সেলিম আহমেদ। হঠাৎ উর্মি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। কেমন যেন চমকে উঠলেন মনে হলো। ঠোঁট দুটো একটু ফাঁক হলো, কিন্তু শুধু আচ্ছা বলে থেমে গেলেন। এতক্ষণে আমি বললাম, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন আপনারা? বসুন বসুন। মিস্টার গুপ্তা ব্যস্তভাবে ঘড়ি দেখে বললেন, নো ব্রাদার, এখন বসা যাবে না, একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। উর্মি এলো তাই ভাবলাম আপনাদের সাথে একবার পরিচয় করিয়ে দিই। এনিওয়ে, উর্মি, এদের তাহলে কাল সকালে চায়ের জন্য ইনভাইট করি? কেন নয়, বিজনবাবুর তো যাবার কথা ছিল বলছিলে। শেখররা আমার দিকে ট্যাড়া চোখে তাকালো। বললাম, আমার নামটা আপনার জানা আছে দেখছি, এমন কোনো স্বীকৃতি আমার আছে কি? ইয়েস, খুবই।
উর্মি ভীষণ ফিল্ম ম্যাগাজিন পড়ে, আপনার লেখার ফ্যান। এটা মিস্টার গুপ্তার বাড়াবাড়ি হতে পারে, কারণ এসব স্ত্রীলোক বাংলায় আদৌ কিছু পড়েন বলে আমার ধারণা নেই। যা পড়েন ওই ইংরেজি ট্যাশ ধরনের আজেবাজে সব পত্রিকা, যাতে বিজ্ঞাপনই বেশি টানে পাঠককে। কিন্তু উর্মি বললেন, নববঙ্গ পত্রিকায় আপনার একটা থ্রিলার পড়লাম, ভালো লেগেছে। এ বাবা, বলে কি? থ্রিলার? থ্রিলার আমি আবার কবে লিখলাম? স্রেফ গুল ঝাড়ছে। এসব ক্ষেত্রে আমতা আমতা করে হাসতে হয়। ও আর এমন কি লেখা, বাজে ইত্যাদি বলতে হয়। উর্মি ফের পরক্ষণে বলে উঠলেন, মেয়েরা প্রেমিককে খুন করতে পারে কি না আই ডাউট, তবে আপনি নিশ্চয়ই অভিজ্ঞতা থেকে লিখেছেন। দ্যাটস অ্যান এক্সেপশন আই থিঙ্ক। তাহলে তো সত্যিই পড়েছেন। কিন্তু ওটা থ্রিলার হতে যাবে কেন? নিছক প্রেমের গল্প। প্রেম নিয়ে চিরকাল একটু আধটু খুনোখুনি কি হয়ে আসছে না? তারপর হঠাৎ আমাদের চমকে দিয়ে সেলিমের দিকে ঘুরে তিনি বলে উঠলেন, আপনাকে কোথায় দেখেছি বলুন তো? বোম্বেতে। ভুরু কুঁচকে স্মরণ করার চেষ্টা করলেন উর্মি। ঠোঁটের একটুখানি কামড়ে ধরলেন। বোম্বে ইজ আ বিগ প্লেস। ঠিক কোথায়? বান্দ্রায়, মিস্টার লাহিড়ির স্টুডিওতে। লাহিড়ি? ও, দ্যাট পেইন্টার। হ্যাঁ, তাছাড়া অবনীদার পাশেও আমাকে দেখেছেন, ফিল্ম ডাইরেক্টর। তাই বুঝি? বলে উর্মির স্বামীর দিকে তাকিয়ে একটু হাসলেন। মিস্টার গুপ্তা ঘড়ি দেখলেন আবার। ওকে ফ্রেন্ডস, আজ চলি। তাহলে কিন্তু কথা রইল, আগামীকাল সকালে আপনারা কাইন্ডলি একটু ম্যানেজ করে চলে আসবেন। বাই দা ভাই, আনন্দকে একটু অন্য কাজে বিজি থাকতে হবে, তাই ওকে কিন্তু পাচ্ছেন না। আমি রাস্তার ডিরেকশন দিচ্ছি। একটু পরেই গুপ্তা দম্পতি চলে গেলেন। তখন আমরা ধরলাম সেলিমকে। এই শালা, এই শিগগিরই ফ্ল্যাশব্যাক, এক্ষুনি এক্ষুনি। আরে বাবা, তেমন কিছু নয়। গত বছর বোম্বেতে কয়েক মাস অন্য হয়ে ঘুরেছিলাম, তখন ভদ্রমহিলাকে নানা জায়গায় নানা ব্যাপারে দেখেছিলাম। না না, ব্যাপারটা কি? লাহিড়িদার নাম শুনেছিস? তুই তো একজন শিল্পী। জ্ঞানেশ লাহিড়ী? সে তো কমার্শিয়াল আর্টিস্ট। পেট চালাতে হবে না, যেমন তুইও চালাচ্ছিস। শেখর তেড়ে কি একটা বলতে যাচ্ছিল, আমি বাধা দিয়ে বললাম, স্টপ ইট। সেলিম, ফ্ল্যাশব্যাকটা চালিয়ে যা বাবা। তখন ওর নাম ছিল মিলি সেন। মডেল হয়ে পয়সা রোজগার করতেন, কখনো ঘোরাঘুরি করতেন। অবনীদা একটা হিন্দি ছবিতে ছোট্ট রোলও দিয়েছিলেন, তেমন সুবিধা করতে পারেননি। চেহারা থাকলেই তো হলো না, স্ক্রিন টেস্টে তেমন ওতরাতে পারেননি। তার উপর ভয়েস কেমন যেন ক্র্যাক পড়া। লক্ষ্য করলি নে? যা বাবা, অমন চেহারা স্ক্রিন টেস্টে উতরালো না? কোন শালা ক্যামেরাম্যান ছিল বলতো? বাজে বকিস নে রঞ্জন। অবনীদা নিজেই নাম করা ক্যামেরাম্যান, 3টে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন। গলার স্বরটা তো বেশ মিঠে লাগলো। না, সাউন্ড রেকর্ডিং ঠিকমতো হয়নি, ওসব তোরা বুঝবি না। সে না হয় গেল, তা ভদ্রমহিলা শেষ অবধি এই গুপ্তার ঘাড়ে এসে চাপলেন। ব্যাপারটা খুব রহস্যময় মনে হচ্ছে। তোর অবনীদাকে চিঠি লেখ না। কেন? ব্যাপারটা ডিটেলস জেনে নে। লাভটা কি? কিছু জানা, অর্থাৎ জ্ঞান অর্জন। মানুষের এটা স্বভাব। জ্ঞানের জন্যই তো মানুষকে স্বর্গ থেকে চলে আসতে হয়েছিল, তাই না? তাছাড়া তোরও 2 পয়সা লাভ হতে পারে সেলিম। কিসে? ব্ল্যাকমেইল করবি মিসেস গুপ্তাকে। বলবি মাল করি না ছাড়লে পুলিশে জানিয়ে দেব যে আপনি একজন ফেরারি আসামি। তোরা না সবটাতেই বাড়াবাড়ি করিস। আরে উনি ফেরারি আসামি, তোকে কে বললো? এইসব কথাবার্তা বিকেল 5টা অবধি চললো আমাদের। তারপর অফিসে তালা আটকে একটা বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। পরদিন সকালে আমার বাসায় এসে জুটল ওরা। রঞ্জন এলো ঢাকুরিয়া থেকে, শেখর পাইকপাড়া থেকে, আর সেলিম এলো পার্ক সার্কাস থেকে। আমি থাকি রিপন স্ট্রিটের একটা অ্যাংলো ইন্ডিয়ান অধ্যুষিত বাড়িতে, ছাদের ওপর মোটামুটি একটা ভালোই ঘর। আমরা হাঁটতে হাঁটতে ক্যামাক স্ট্রিটে গেলাম। গেটে লেখা দ্য ইভিনিং ভিলা। অদ্ভুত নাম। কোনো ধনী সাহেবের বাড়ি ছিল। এও এক বাগান বাড়ি বলা যায়। পুরনো ভিতে মাল্টি স্টোরির দালান করা হয়েছে। টেনিস লন আছে, বাগিচা আছে, লিফট আছে। দরজা খুলে মিস্টার গুপ্তা আমাদের অভ্যর্থনা করে নিয়ে গেলেন। কি কোথায় এলাম বাবা! প্রকাণ্ড বসার ঘর, পুরোটাই লাল কার্পেট, মধ্যিখানে একটা সোফা সেট,
দেয়ালের ধারে বিশাল একটা পিয়ানো, এখানে সেখানে ছোট বড় ভাস্কর্য, দেয়ালে মডার্ন আর্ট, কোনায় একটা সেলফে চমৎকার গোছানো বইপত্তর। ভঙ্গিটা সেই সেকাল একাল মেশানো একেবারে। আমাদের বসতে বলে গুপ্তা চলে গেলেন। শেখর চোখ টিপে ফিসফিস করে বলল, মেয়ে মানুষের জন্য যে কত কি দিতে হয় রে, ভাবাই যায় না। রঞ্জন কি বলতে যাচ্ছিল সেই সময় উর্মি এক রাশ সেন্টের গন্ধ নিয়ে বেরিয়ে এলেন হাসি মুখে। আজ খোঁপা নেই, সদ্য স্নানের আভাস দিচ্ছে খোলা চুল, ঘিয়ে রঙের তাঁতের শাড়ি পরনে, খুব স্বাভাবিক চেহারা, ঠোঁটে রং বা কোনো প্রসাধনও নেই। আমার তো মনে হলো নির্ভান্ত কোচি কলেজ গার্ল হয়ে উঠেছেন ভদ্রমহিলা। বয়স কম দেখাচ্ছে আজ, স্নিগ্ধতা ফুটে উঠেছে। নমস্কার করতে করতে এগিয়ে এলেন, কার্পেটেই বসে পড়লেন। আমরাও ব্যস্ত হয়ে সোফা ছেড়ে নেমে বসলাম। সারা ঘর গন্ধে ম ম করছিল। ভীষণ আনন্দ হচ্ছে আপনারা এসেছেন। ফ্ল্যাটটা বেশ বড়, এত একা লাগে হাঁপিয়ে উঠি। ও তো কাজের মানুষ, একাই থাকতে হয়। মিস্টার গুপ্তা তো বলছিলেন আপনি নাকি নির্জনতাই পছন্দ করেন। কে জানে, তবে বেশি ভিড়ও ভালো লাগে না। আপনাদের কলকাতায় বড্ড ভিড় কিন্তু। যা বলেছেন, কলকাতায় আর থাকা যাবে না। বর্ষার অবস্থা দেখলে তো আরোই ভয় পেয়ে যাবেন। বর্ষার অনেক পরে এসেছি, তবে সব শুনেছি অলরেডি। রাস্তাঘাট সব ফ্লাডেড হয় নাকি। হ্যাঁ, কিন্তু আগামী বর্ষার অনেক আগেই তো ব্যারাকপুরের বাড়িতে চলে যাচ্ছেন। উর্মি খুশি হয়ে তাকালেন আমার দিকে। কথা তাই, বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আমরা সেখানে মাঝে মাঝে যাই, কিন্তু পিকনিকের স্পট হিসেবে একেবারে চমৎকার। তাই বুঝি। এই সময় মিস্টার গুপ্তা বেরিয়ে এসে স্ত্রীর কাছাকাছি বসে পড়লেন, বললেন, আরে বেডরুমে এয়ার কন্ডিশনটা খারাপ হয়ে গিয়েছে, মিস্ত্রি এসছে, তাই একটু দেরি হয়ে গেল। কিছু মনে করবেন না ব্রাদার। হ্যাঁ, ওরে বাবা, বউয়ের শোবার ঘরে আবার এয়ার কন্ডিশন, ভাবা যায় না। আমরা নিশ্চয়ই চমৎকৃত হয়ে বোকার মতো হাসলাম। তারপর নানান গল্পগাছা চলতে থাকলো। এক ফাঁকে ফের গুপ্তা কাজ দেখতে ভেতরে চলে গেলেন। এতক্ষণ সেলিম চুপচাপ বসেছিল। তার দিকে তাকিয়ে উর্মি বলল, আপনি কিন্তু কোনো কথা বলছেন না। কিরে, পেটে ব্যথা করছে নাকি? শেখরের কথায় আমরা হেসে উঠলাম। সেলিম উর্মির দিকে তাকিয়ে একটু হেসে বলল, আচ্ছা মিসেস গুপ্তা, অবনীদার সঙ্গে আপনার আর কোনো যোগাযোগ নেই? না, মানে ফিল্মের লাইনে আমার চেনা চেনা খুব কমই ছিল, তাই যোগাযোগের প্রশ্ন ওঠে না। তবে সে একটা চাইল্ডিশ ব্যাপার, আমার নেশা কেটে গেছে অলরেডি। কেন কেন? আপনি তো দুর্দান্ত হিরোইন হতে পারতেন। উর্মি মাথা দোলালেন, কিন্তু লক্ষ্য করলাম সেলিম জেনে বা না জেনে হয়তো ওকে কোথাও একটা আঘাত করে বসেছে। এই সেলিমটা বড্ড একগুঁয়ে। গুপ্তা সাহেব আবার এলেন। দেখা গেল তার সঙ্গে একটা ছোকরা ট্রেতে চা ফা আনছে, এক গাদা সব চানাচুর, কয়েক রকম বিস্কুট, সন্দেশও আছে। কিছুক্ষণ বেশ জমকালো ভঙ্গিতে খাওয়া চলতে থাকলো। একসময় মিস্টার গুপ্তা হঠাৎ বলে উঠলেন, ইয়েস, দ্য আইডিয়া। উর্মি, আমরা তো 19 মার্চে একটা ছোটোখাটো পার্টি দিতে পারি। অকেশনটা কি? বাগান বাড়িতে ওই দিনই তো যাচ্ছি আমরা। বেশ তো, ইউ অ্যারেঞ্জ, আমার ভালো লাগবে। উর্মির মধ্যে একটা রূপান্তর ঘটছে, আমি অন্তত টের পাচ্ছিলাম। তার সেই স্মার্টনেস, সেই ঔজ্জ্বল্য কেমন যেন মিয়ে গেছে কখন। সন্দেহ ঘনীভূত হলো। সেলিম নিশ্চয়ই কোথাও একটা আঘাত করে বসেছে। আমাদের দলে ওর উপস্থিতিটা যেন উর্মি সইতে পারছেন না, অস্বস্তি অনুভব করছেন। সেদিন চায়ের পার্টিটা অবশ্য জমানোর চেষ্টা করা হলো খুব। গুপ্তা সাহেব রসিকতা, শেষে শেখরের রবীন্দ্রসঙ্গীত, সেলিম পিয়ানো বাজালেও চমৎকার। কিন্তু তা সত্ত্বেও উর্মির ভাবান্তর ঢাকা গেল না। ওর সুন্দর মুখের ওপর মাঝে মাঝে একটা ছাই রঙের আভা ভেসে উঠতে লাগলো। পরদিন সেলিম বলেছিল, অবনীদা শিগগির কলকাতায় আসছেন শুনলাম। এলে সব জানতে পারবো।
আমার দৃঢ় বিশ্বাস মিলি সেন একটা সাংঘাতিক কিছু করেই বোম্বে থেকে চলে এসেছেন। মিসেস গুপ্তার পাশে ওকে স্ত্রী বলে কিছুতেই ভাবতে পারছি না আমি। দেয়ার ইজ সামথিং মিস্ট্রিয়াস। কিন্তু দিব্যি তো বাস করছেন একসাথে দুজনে। আজকাল অমন অনেকে থাকে, ওটা কোনো ব্যাপার নয়। তার মানে তুই বলছিস ওকে মিস্টার গুপ্তা বিয়ে করেননি? হয়তো না। কেন কেন না কেন? আরে বাবা, গুপ্তার রীতিমতো বউ ছেলেমেয়ে সব রয়েছে তো, সে আমি খোঁজ নিয়েছি। আর উনি কাজের অছিলায় সপ্তাহে 3 রাত্রি থাকেন মিলি সেনের কাছে, বাকি রাত্রির বড় বউয়ের কাছে। আনন্দটা সব জানে, জিজ্ঞেস করিস তাকে। শেখরের সাইকোলজি নিয়ে একটু বাতিক আছে, মাঝে মাঝে খুব সিরিয়াস ভঙ্গিতে সে আলোচনা করে। তবে সবচেয়ে মিস্টিরিয়াস ব্যাপারটা হচ্ছে সেন্ট। সেন্ট মানে? গন্ধ, সুগন্ধ, সুরভি। তার মানে? ভদ্রমহিলা অত কড়া ঝাঁঝের সেন্ট কেন ব্যবহার করবেন? কখনো বাড়াবাড়ি মনে হয়নি সেটা তোদের? সবসময় যেন সারা গায়ে সেন্ট মেখে থাকেন। হ্যাঁ, তুই শুকে দেখেছিস? এই এই কোথায় নাক ঠেকিয়েছিলি রে? বুকে। এরপর রসিকতাটা বাড়তে বাড়তে অশ্লীলতায় পৌঁছে গিয়েছিল নিশ্চয়ই। তাহলেও শেখরের কথাটা কিন্তু ভাববার মতো। কোথাও একটা গা ঘিন ঘিনে ব্যাপার না থাকলে সত্যি অত বাড়াবাড়ি কেন সেন্ট নিয়ে? সে কি উর্মির শারীরিক ক্ষেত্রে কদর্য কোনো স্মৃতির ব্যাপার, নাকি আরো জটিল কিছু? উর্মি কি বাইরের সব কিছুকেই নোংরা দুর্গন্ধময় মনে করেন? কিন্তু তাই বা কেন? সুগন্ধিতে মানুষের, বিশেষ করে স্ত্রী জাতির আসক্তি খুব স্বাভাবিকভাবেই বেশি, কিন্তু উর্মির আসক্তিটা যেন মাত্রাহীন। আমি তো কল্পনায় মাঝে মাঝে উর্মির দেহের কোথাও কোথাও নাক ঠেকিয়ে পরীক্ষা করছিলাম। ওরে বাস, প্রতিটা লোমকূপে এক গাদা করে দুর্মূল্য তরল সুরভি চব চব করছে। আমার বুক অজানা ভয়ে ঢিপ ঢিপ করে ওঠে। ইতিমধ্যে আনন্দ এসেছে যথারীতি। তার ওই এক কথা, তার বস প্রেমে পাগল হয়ে যাচ্ছেন, এরপর বউকে না ডিভোর্স করে বসেন সেই ভয়। কারণ বড় বউ আজকাল আনন্দকে মাঝে মাঝে ডেকে পাঠান। আনন্দ বুঝতে পারে কৌশলে তিনি স্বামীর দ্বিতীয় জীবন বা গতিবিধির খবর আদায় করতে চান। আনন্দ বিশ্বাসঘাতকতা করতে পারে না, চাকরি গেলে খুব বিপদে পড়ে যাবে। এই সব জেনে বেচারা বড় বউটির প্রতি মমতাও হচ্ছিল আমাদের। গুপ্তা সাহেবকে আর ভালো চোখে আমরা দেখতে পারছিলাম না। যত বেলেল্লাই হই না কেন, নীতিবোধ ইত্যাদি আমাদের সংস্কারে শেকড় বসিয়ে রয়েছে। হ্যাঁ, তবে আশ্বস্ত হয়েছিলাম এটা জেনে যে গুপ্তা সাহেবের কোম্পানিটি তার বড় বউয়ের নামে, এমনকি কয়েকটা ব্যাংকের অ্যাকাউন্টও রয়েছে তার নামে। তাই তার অজান্তে একটি পয়সাও তোলা যায় না। আর সেই জন্যই বাগান বাড়ি কিনতে গুপ্তাকে গাড়ি বেচে ফেলতে হয়েছে। আনন্দ বলেছে প্রথম পক্ষ নাকি খুব হিসেবি মানুষ, লেখাপড়াও জানেন, ভালো করে না বুঝে কোথাও সই করেন না। শুধু একটা ব্যাপার বেশ অবাক লাগলো, এমন গোপনীয় ব্যক্তিগত ব্যাপার গুপ্তা সাহেব আমাদের কাছে প্রকাশ্য করে তুললেন কেন? আনন্দ তার কাছে হয়তো বিশ্বস্ত কর্মচারী, কিন্তু আমরা তো বাইরের লোক। তাছাড়া প্রকাশ্যে উর্মি ওর অফিসেও আসেন মাঝে মাঝে, অফিসের অন্য কেউ ওর প্রথমার কানে তুলে দেবার সম্ভাবনা প্রচুর। আনন্দ এর একটা ব্যাখ্যা দিয়েছিল, আজকাল দিশি সাহেব সুবোধের এমন সঙ্গিনী থাকে, এটা সবার গা শোয়া হয়ে গেছে। আর তাছাড়া চাকরি যাবার ভয় তো সবারই, কেন মিছিমিছি রিস্ক নেবে কেউ? লাভটা কি? চাকরি করতে এসছে, মাইনে পাচ্ছে। বসের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে কেউই চায় না। তা ঠিক, আজকাল অনেক কিছুই গা শোয়া হয়ে গেছে মানুষের। ক্রমশ সবাই নির্লিপ্ত হয়ে পড়ছে। নিজেদের জীবনে লক্ষ কোটি ঝঞ্ঝাট, পরের জীবন নিয়ে কেউ মাথা ঘামাতে চায় না। মুখে বড় চর্চা একটু আধটু করা যেতে পারে, তার বেশি উৎসাহ কারো থাকে না আজকাল। এবং এই কথাটা গুপ্তা সাহেব বোঝেন বলেই পরোয়া করছেন না। তিনি জানেন আমরাও যথারীতি ওই মাইন্ড করব না যাকে বলে। নেহাত বড় বউয়ের প্রতি অনেক নৈতিক ও আবশ্যিক দায় দায়িত্ব আছে, তাই সেক্ষেত্রে চক্ষু লজ্জাটা মেনে চলছেন। তবে কতদিন মেনে চলবেন তাও অনিশ্চিত।
কবে শুনবো ডিভোর্সের মামলা উঠেছে আদালতে? এখন তো আজকাল আকছার হচ্ছে, খবরের কাগজে কত খবরও বেরোচ্ছে। তবে এই প্রথম কলকাতা শহরটাকে বড় রহস্যময় মনে হলো আমার। কি প্রকাণ্ড এই শহর! না, আয়তনের কথা বলছি না, ৮০-৮৫ লাখ লোক নিয়েই তার বিশালতাটা রহস্যময় হয়ে উঠেছে দিন দিন। এ শহরে যে কেউ ৩-৪টে কেন ১০টা বউ ১০ জায়গায় মেনটেন করলেও কোনো বউয়ের অস্তিত্ব টেরও পাবে না। চিতপুরের কোনো বউ ক্যামাক স্ট্রিটের কোনো সতীনের খবর পেতে কয়েক জন্ম লেগে যাবে। আর তাছাড়া এই শহরের বড় গুণ, কেউ কারো খবর রাখে না, রাখতে চায় না, নাক গলায় না অন্যের পার্সোনাল ব্যাপারে। মেট্রোপলিটন শহরের সমস্ত বৈশিষ্ট্য এখন কলকাতার গায়ে ঘায়ের মতো দগদগ করছে। এর মধ্যে হঠাৎ একদিন আনন্দ এসে আমাকে ফিসফিস করে বলল, শোন, তোকে একবার যেতে বলেছিল সেকেন্ড লেডি, একেবারে ভুলে গিয়েছিলাম বলতে। আমাকে কেন? ডাইনি তোর মেয়েটা খুব পছন্দ করেছে, চলে যাস যে কোনো সময়। কি বলিস যা তা? কেন যেতে বললেন বলেননি? না, ফোনে জেনে নে। এই নে নাম্বার দিচ্ছি, কিন্তু খবরদার কাউকে দিবি না, বসের বারণ আছে। আর একটা কথা, ফোন করার আগে দেখে নিবি গুপ্তা অফিসে আছে কিনা। তো উনি ফোনটা করলেন না কেন? তা আমি জানি নাকি, এখন তো গুপ্তা অফিসে আছে। তুই শ্রীমতীকে ফোন কর না, কি বলে শোন। বলে আনন্দ চলে গেল। এ এক অদ্ভুত ছেলে, যত কৌতূহল ততই ওর নিরাশক্তি সব ব্যাপারে, ভীষণ খামখেয়ালিও। শেখর পেছনের চেম্বারে ছবি আঁকছিল, সেলিম নেই, রঞ্জন এ ঘরের কোণের টেবিলে ফাইল নিয়ে ব্যস্ত, ফোন আমার টেবিলে। দুরু দুরু বুকে রিসিভারটা তুলে ডায়াল শুরু করলাম। রঞ্জন তাকালো না, চাপা সুদূর রিংয়ের শব্দ ভয়ে ভয়ে সাড়া দিচ্ছিল ক্যামাক স্ট্রিটের ফ্ল্যাটে। ৩ বাজার পর বন্ধ হলো। উত্তেজনায় আমার দম আটকে যাচ্ছিল। তারপর পৃথিবীর সবচেয়ে মিঠে শব্দ ভেসে এলো। হ্যালো, মিসেস গুপ্তা বলছেন? কে আপনি? বিজন আচার্য। ও, স্পষ্ট বুঝতে পারছিলাম ওর কণ্ঠস্বর কেমন আড়ষ্ট মনে হচ্ছিল। এর আগে হঠাৎ যেন আশ্বস্ত হওয়ার আভাস ফুটে বেরোলো ও শব্দটার মধ্যে। হয়তো একটু হাসিও শুনলাম। তারপর স্পষ্ট সুন্দর উচ্চারণে উর্মিমালা বললেন, আপনি? কিন্তু আমার নাম্বার পেলেন কোথায়? ওই আনন্দবাবুর কাছে। ও, আমি ওকে বলেছিলাম আপনাকে আমার খুব দরকার। আচ্ছা, আপনি কি এখন খুব ব্যস্ত? না, তেমন কিছু নয়। মিস্টার গুপ্তা কি এখন অফিসে? প্লিজ একবার খোঁজ নিন না। হ্যাঁ, নিয়েছি, উনি অফিসে আছেন। ও ওয়েল, আপনি যদি কিছু মনে না করেন এখনই একটু সময় করতে পারবেন? খুব পারবো। চলে আসুন না প্লিজ। হ্যাঁ, আচ্ছা, আসছি। হ্যালো হ্যালো, হ্যাঁ আছি, বলুন। আপনার বন্ধু সেই আর্টিস্ট ভদ্রলোক কি আছেন এখন? শেখর, মানে সরি সেলিম? না, সেলিম নেই। ও ঠিক আছে, চলে আসুন। সেলিমকে কি কিছু বলতে হবে তাহলে? না থাক, আপনি আসুন, দেরি করবেন না কিন্তু, তাহলে দেখা না হতেও পারে। ফোন রাখার শব্দ হলো। 1 মিনিট পরে আমি আমারটা রাখলাম। এতক্ষণ কানের ভেতর দিয়েই যেন মগজে হুসহুস করে কড়া সুগন্ধের ঝাঁঝ ঢুকছিল। সে গন্ধ এখনো ম ম করছে। নার্ভাস হয়ে পড়েছিলাম। রঞ্জন মুখ তুলে বলল, কি রে, অমন ভ্যাবলা হয়ে বসে আছিস কেন? আসলে একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। সুন্দরী শ্রেষ্ঠাদের সঙ্গে কথা বলে আমার এমন হয়, কিন্তু শ্রীমতী উর্মিমালা তো আস্ত সৌন্দর্য। তুই শুনছিলি না? শুনছিলাম,
গুপ্তার ছোট বউয়ের কাছে যাচ্ছিস? যা শালা, কিসে বুঝলি? ওসব বোঝা যায় ভাই। যা, গুড লাক। আর কিন্তু সাবধান, কোনো রকম বদ মতলব নিয়ে যাস না। আমি হাসতে হাসতে উঠে দাঁড়ালাম। রঞ্জন আবার ডাকলো। শোন, কি? গুপ্তাকে বেরোতে দেখলে আমি যাতে তোদের খবর দিতে পারি, শ্রীমতীর ফোন নাম্বারটা আমাকে দিয়ে যা। ও খুব গম্ভীর হয়ে কথাগুলো বলছিল। আমি হাসতে হাসতে বেরিয়ে এলাম। ক্যামাক স্ট্রিটে ট্যাক্সি থেকে নেমে ইভিনিং ভিলার কাছাকাছি একটা দোকানে সিগারেট কিনছি, পুড়িয়ে গিয়েছিল। হঠাৎ দেখি গেটের কাছে আরেকটা ট্যাক্সি এসে থামলো এবং গুপ্তা সাহেব নামলেন। আমি তো হতভম্ব। ফোন লাইন ট্যাপ করা আছে নাকি? পরে মনে হলো ব্যাপারটা নেহাত আকস্মিক, কিন্তু পয়সা খরচ করে এভাবে এসে অযথা ফিরতে হবে ভেবে আমার রাগে বিরক্তিতে জ্বালা ধরে গেল। লোকটা অমন করে হঠাৎ হঠাৎ উর্মির কাছে চলে আসে জানা ছিল না। এখন তো মোটে 2 বাজে। একটু সরে গিয়ে গাছের নিচে একটা চায়ের আড্ডায় হাজির হলাম। বেয়ারা, ড্রাইভার ইত্যাদি উর্দি পড়া লোকেরা সেখানে আড্ডা দিচ্ছে। মাটির ভাঁড়ের চা খেতে খারাপ লাগে না। এক পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে চাটা খেলাম। লক্ষ্য রাখলাম গেটের দিকে, কখন গুপ্তা সাহেব বেরিয়ে যান। 1 ঘন্টা কেটে গেল। হতাশ হয়ে ফেরার জন্য পা বাড়াচ্ছি, দেখি গেটের কাছে গুপ্তা সাহেব একা নন, সঙ্গে শ্রীমতী উর্মিও রয়েছেন, চোখে সানগ্লাস। গুপ্তা ট্যাক্সির জন্যই দাঁড়িয়ে রইলেন সম্ভবত। হ্যাঁ তাই, একটা ট্যাক্সি এসে খালি হতেই দুজনে এগিয়ে চেপে বসলেন। ট্যাক্সিটা এদিকে এগিয়ে আসতে দেখে আমি ঘুরে দাঁড়ালাম এবং লোকগুলোর আড়ালে থাকার চেষ্টা করলাম। অফিসে ফিরে দেখি সেলিম এসেছে। আমাকে দেখে রঞ্জন চেঁচিয়ে উঠল, আরে ফিরতে পেরেছিস? বেঁচে আছিস তো তুই? সেলিম বলল, কেন ডেকেছিল রে? শেখর বেরিয়ে এলো পেছনের ঘর থেকে। কি রে, জমেছিল তো খুব? হ্যাঁ, ডিটেলস বলবি কিন্তু, নইলে কিন্তু মেরে ফ্ল্যাট করে দেবো একদম। রঞ্জনের দিকে কড়া চোখে তাকিয়ে বললাম, এরই মধ্যে সব রটিয়ে বসে আছে। হ্যাঁ, বেশ করেছি। এমন নোবেল প্রাইজ পেতে যাচ্ছিস আর আমরা এখানে চুপ করে বসে থাকবো? নে নে নে, ছেড়ে ফেল ঝুলি, তারপর অগত্যা একটা করে বিয়ার আন। রঞ্জন বলল সে নাকি ফোনে আমার কথা জিজ্ঞেস করছিল। কেন রে? আমাকে ঘিরে দাঁড়িয়েছিল ওরা। বসে বললাম, ব্যাড লাক বয়েজ। গিয়ে দেখি গুপ্তা ঢুকছে। একটু পরে শ্রীমতীকে নিয়ে ট্যাক্সিতে চেপে কোথাও চলেও গেল। আমাকে দেখতে পাইনি, কারণ আমি তখনও ভাগ্যিস ঢুকিনি। হ্যাঁ, কিন্তু গুপ্তা বেরোলো কখন অফিস থেকে? ও বুঝেছি বুঝেছি, মনে হয় যখন বাথরুমে গিয়েছিলাম ঠিক তখনই। যাকে, আরে নেক্সট চান্স তো পাবি। হ্যাঁ, খুব জটিল হচ্ছে ব্যাপারটা। অবনীদা, সেই ফিল্ম ডিরেক্টর ভদ্রলোক এসে গেছেন। আমার সঙ্গে দেখা হলো আজ কিছুক্ষণ আগে। গ্রেট ইস্টার্নে উঠেছেন। একজনের কাছে খবর পেয়ে গিয়েছিলাম। তারপর উর্মিমালার কথা নিশ্চয়ই বললি? বললাম। সে এক সাংঘাতিক কাণ্ড রে। মিলি সেন সত্যি ফেরারি আসামি। অবনীদার এক মাদ্রাজি বন্ধু একটা ছবি প্রডিউস করেছিলেন। তার ডাইরেকশনের ভার অবনীদাকে দেওয়া হয়। মাদ্রাজি ভদ্রলোক কোনো এক সূত্রে মিলিকে চিনতেন। উনি তাকেই হিরোইন করার জন্য জেদ ধরেন। এদিকে মিলি তো অবনীদার রিজেক্টেড জিনিস। প্রচণ্ড আপত্তি করলেন, কিন্তু টিকল না। ওকে নিতেই হবে। অগত্যা নিলেন। ওদিকে নায়কও কিন্তু সম্পূর্ণ নবাগত। যাই হোক, শুটিং শুরু হলো যথারীতি। অবনীদা পাগল হয়ে যাবার দেখিল। ওই শিমুল ফুল দিয়ে কাজ করানো দুঃসাধ্য ব্যাপার। যাই হোক, আউটডোরে গিয়ে এক সাংঘাতিক ঘটনা। নায়িকা হচ্ছে এক ডাকাতের পালিটা কন্যা। সেও ডাকাতিনি হয়ে উঠেছে। নায়ক এক বড় লোকের ছেলে। বিয়ে করে গাড়ি চেপে বউ নিয়ে আসছে পাহাড়ি পথে। নায়িকা দলবল নিয়ে গাড়িতে হামলা করবে। নতুন বউয়ের গা ভর্তি গয়না, বাপের বাড়ির যৌতুকও রয়েছে প্রচুর। নায়ক গাড়ি থেকে বেরিয়ে রুখে দাঁড়ালো মুখোমুখি। মিলি সেন ঘোড়ার পিঠ থেকে রিভলভার তুলেছে তাকে মারতে। দারুণ উত্তেজনার সিন। রিভলভার তাক করেই মিলি সেনের প্রেম জাগবে প্রচণ্ড। একটু হেসে, আচ্ছা ফির মিলেঙ্গে বলে ঘোড়া ছুটিয়ে চলে যাবে। এখন হলো এক অদ্ভুত কাণ্ড। রিভলভারটা তো স্বভাবত নকল মাল। মিলি সেন তুলল। তারপর 3 বার প্রচণ্ড গুলির শব্দ হলো এবং নায়ক বাপরে মার দিয়া বলে পড়ে গেল। হই হই ব্যাপার।
অবনীদা দৌড়ে গেলেন। প্রথমে বুঝতে পারেননি, ভেবেছিলেন কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে। চিত্রনাট্যে তো এমন ঘটনা নেই, কিন্তু সর্বনাশ। সত্যি সত্যি খুনি নাকি? হ্যাঁ, মিলি সেন সত্যিকারের রিভলভার দিয়ে হিরোকে মেরে ফেলেছে। কোনো সত্যিকার কারণে নিশ্চয়ই। সেটাই রহস্য। কেন রূপেশ কুমারকে মিলি কুমারী খুন করলো, পুলিশ আজও তা জানতে পারেনি। পরস্পর আলাপও ছিল না, তদন্তে সেটাই জানা যায়। তারপর কি হলো? উর্মি তারপর মানে মিলি সেন তারপর কি করলেন? সেটাই তো ধাঁধা। ঘোড়া ছুটিয়ে তক্ষুনি সে পালিয়ে যায়। যদি এমন হয় যে রূপেশ কুমারের কোনো শত্রু নকল রিভলভারটা বদলে গুলিভরা আসল রিভলভার রেখে দিয়েছিল যথাস্থানে এবং তা না জেনে মিলি সেন ব্যবহার করেছেন, তাহলে সে পালাবে কেন, তাই না? ঠিক বলেছিস। হতভম্ব হয়ে পড়তো, মূর্ছা যেত, কান্নাকাটি করতো। রাইট। অথচ সে পালালো। ঘোড়াটা পরে একটা নদীর ধারে পাওয়া যায়, মিলি সেন হাওয়া। ওখানে একটা গ্রাম আছে, গ্রামের একজন লোক বলে যে নদীর ব্রিজের পাশে একটা গাড়ি দাঁড় করানো ছিল। ঘোড়ায় চেপে এক অরাত আসে এবং ঘোড়াটা ছেড়ে দিয়ে গাড়িতে ওঠে। গাড়িটা চলে যায়। তার মানে কেউ অপেক্ষা করছিল সেই গাড়িতে। পুলিশ তন্ন তন্ন করে চেষ্টা করেও গাড়ি বা তার মালিকের হদিশ পায়নি। সব জলের মতো পরিষ্কার হলো, মানে সেন্ট রহস্য ইজ ক্লিয়ার। মোটেও না। অবনীদাকে আমাদের আড্ডায় আসতে বলেছি, সময় পাবেন কি না জানি না, এলে ওর মুখে শুনবি সব। অবশ্য অবনীদা বলছিলেন ছেড়ে দাও, পুরনো কেস, আর তার উপর পুলিশকে জানিয়ে এখন নষ্ট করার মতো সময় নেই। মিলিকে নিয়ে আর কোনো ঝামেলা বাড়াতে চান না। আচ্ছা, গুপ্তা সাহেব তো বেশ কিছুদিন বোম্বেতে ছিলেন শুনেছি। তাহলে কি রূপেশ কুমারকে উনিই মিলি সেনকে দিয়ে খুন করিয়েছেন? বাহ, এটা তো ভাবিনি। একদম ঠিক বলেছিস। এই সময় আনন্দ এলো। কিরে, খুব জমেছে মনে হচ্ছে। ইস্যুটা কি? আবার কি? মিলি সেন? সে আবার কে? তোদের উর্মিমালা গুপ্তা। সেলিম রঞ্জনের দিকে চোখ টিপল। আনন্দ, তোর বস কোথায় গেল রে একটু আগে? দানিয়েল সাহেবের বাগান বাড়ি। সে তো 21শে মার্চ যাওয়ার কথা। ডেট এগিয়ে দিয়েছে। পার্টি দেবে বলছিল যে। জানি না, গুপ্তার সবই গুপ্ত ব্যাপার। বাট ওভাবে হঠাৎ চলে যায় নাকি? জিনিসপত্র নিয়ে যাবে না? যাবে, ট্রান্সপোর্টের ব্যবস্থা হয়ে আছে। আমি লরিতে ক্যামাক স্ট্রিটের মালপত্র নিয়ে যাব। হ্যাঁ, আজই? হ্যাঁ, সব ব্যবস্থা করাই আছে। কই আগে বলিসনি তো? যা বাবা, আমি কি জানতাম নাকি? আজই দুপুরে হঠাৎ দেখে সব বললেন। ট্রান্সপোর্টে ফোন করে নিজে ব্যবস্থা করলেন। আর তোদেরও সারা খেয়ে দিয়ে কাজ নেই, যত সব আজে বাজে ব্যাপারে নাক গলাতে যাস। এই আপার ক্লাস লোকগুলো আজকাল কী হয়েছে, জেনেও ন্যাকামি করিস। এই কই শেখর, এ সিগারেট দে, একটু বেরোতে হবে এক্ষুনি। এয়ার কন্ডিশনড ঘর ছাড়া যে মেয়ের নাকি ঘুম হয় না, সে দানিয়েল কুঠিতে রাত কাটাবে কেমন করে? ইলেকট্রিক লাইন তো কবে কাটা গেছে ওখানে, আর তো দেওয়া হয়নি জানতাম। এবার নিশ্চয়ই শিগগির নেওয়া হবে, কিন্তু ততদিন শ্রীমতী উর্মির রাত কাটবে কেমন করে? আমরা এসব জল্পনা কল্পনাই করছিলাম। সব থেকে বড় প্রশ্ন, অমন হুট করে কলকাতা ছেড়ে ওখানে চলে গেলেন কেন? এর সঙ্গে সেলিমের সেই অবনীদার কলকাতা আসার কোনো যোগাযোগ নেই তো? পরদিন দুপুরে সেলিম পরিচালক ভদ্রলোককে নিয়ে এল। নামি মানুষ ফিল্ম জগতের, ছবি দেখা ছিল, প্রত্যক্ষ দেখলাম এতদিনে। ভারী অমায়িক আর ভদ্র, বয়স 50-এর কাছাকাছি। মাথায় টাক রয়েছে, ফর্সা ধবধবে গায়ের রং। বাংলা উচ্চারণে সামান্য টান আছে, তবে দীর্ঘকাল প্রবাসে অবাঙালিদের সঙ্গে কথা বলার পর এই টানটুকু থাকা খুবই স্বাভাবিক। পুরো নাম অবনী ভরদ্বাজ। আলাপ হওয়ার পর আমরা হিন্দি বনাম বাংলা ছবি নিয়ে খুব জমিয়ে তুললাম। কিন্তু আসল প্রশ্নটা মনে যতই তীব্র হোক, মুখে আসতে প্রত্যেকেরই বাদ ছিল। হঠাৎ উনি নিজে থেকেই বললেন, মিস্টার প্রকাশ গুপ্তার অফিস তো এই বাড়িতেই আছে। ঘাড় নাড়লাম। অবনীবাবু আমাদের মুখের দিকে তাকিয়ে নিশ্চয়ই কিছু আঁচ করলেন। কিছুক্ষণ পর সামান্য হেসে বললেন, আমার প্রাক্তন হিরোইনের সঙ্গে আপনাদের ইতিমধ্যেই আলাপ হয়েছে শুনলাম। অবনীদা, আপনি প্লিজ ওদের সেই শুটিংয়ের মার্ডারের ঘটনাটা একটু খুলে বলুন না, মানে আপনার নিজের মুখে ওরা শুনলে খুবই খুশি হবে। খুন খারাপির ঘটনা শুনে
খুশি হবেন। বলে কি সেলিম? সেলিম একটু অপ্রস্তুত হলো। শেখর আগ্রহ দেখিয়ে বলল, আপনি বলুন। সেদিন সেলিম যা যা বলেছিল তার ডিটেলসে বর্ণনা করে বললেন অবনীবাবু। শেষে বললেন, যাই হোক, এসব ব্যাপারে আমি তখনও জড়িয়ে পড়তে চাইনি, এখনও চাইনি। কারণটা আপনারা হয়তো বুঝতেই পারছেন, এতে আমার কেরিয়ারের পক্ষে অসুবিধের সৃষ্টি হয়। হ্যাঁ, এমন যদি হতো যে মিলি নাম করা নায়িকা ছিল, তাকে না হলে আমার ছবি চলবে না, কিংবা ধরুন সেই নবাগত রূপেশ কুমার ছেলেটিও কোনো সুপারহিট নায়ক ছিল, তাহলে আলাদা কথা। অহেতুক এসব স্ক্যান্ডাল বাড়তে দিয়ে আমার ক্ষতি ছাড়া কিছুই হতো না। কিন্তু ব্রাদার, হিউম্যান পয়েন্ট অফ ভিউ থেকে আরে মশাই, পৃথিবীতে প্রতি মিনিটে লক্ষ লক্ষ অন্যায় বা খুন খারাপই হচ্ছে। আমি তো আর ত্রাণকর্তা প্রফেট নই। আর তাছাড়া কে বলতে পারে যে রূপেশ কুমার মিলি সেনের কিংবা অন্য কারোর জীবনে কোনো সাংঘাতিক ক্ষতি করেনি? খুন বড় সহজে মানুষ করে না, আর আমি তো জাজ সাহাবও নই। এনিওয়ে, আমি বুঝতে পারছি আপনারা সব ব্যাচেলার ইয়াং ম্যান, আপনাদের কাছে এটা ভীষণ থ্রিলিং। খুবই স্বাভাবিক, আপনারা আসলে তাজ্জাব হয়ে গেছেন। কারণ সত্যি তো, অমন সুন্দর স্ত্রীলোক, তাই তরুণী মানুষ খুন করে পালিয়ে বেড়াচ্ছে। আপনাদের কৌতূহল বা চাঞ্চল্য খুবই স্বাভাবিক। অবনীদা, মিলি সেন রাতারাতি ব্যারাকপুরের বাগানবাড়িতে কেন পালালো তা কিন্তু আমরা টের পেয়েছি। আপনার ভয়। যা, আমাকেও জানে, ভয় করে না। তাহলে অমন রাতারাতি পালালো কেন? মিলির রহস্য আমার জানা নেই, আরও নানা কাণ্ড করাই ওর পক্ষে স্বাভাবিক। অবনীদা, এক কাজ করা যাক, আপনি আজ বিকেলে একটু সময় করুন না। অসম্ভব, অ্যাপয়েন্টমেন্ট আছে এক গাদা। প্লিজ দাদা, চলুন না, আমরা বেড়াতে যাবার ছলে কুঠিবাড়িতে হানা দিই, তারপর দেখি যে শ্রীমতী কি করেন। সেলিমের চ্যাংরামি এখনো যায়নি। ছোড় আর ছেড়ে দে, খামোখা বেচারিকে বিব্রত করে কি হবে। লেট হার এনজয় উইথ দ্য ওল্ড ফেলো। মিস্টার গুপ্তাকে আপনি চেনেন না? মনে পড়ছে না ঠিক, চিনতেও পারি আবার নাও পারি। একটু পরে অবনীদা চলে গেলেন। সেলিম ওকে বিদায় দিতে নেমে গেল। তারপর ফিরে এসে সে বলল, অবনীদা অদ্ভুত মানুষ, এমন নির্লিপ্ত আর উদাসীন লোক দেখা যায় না। বিজু, আমার মাথায় কিন্তু কট কট করে পোকা কামড়াচ্ছে। শেখর নিজের মাথায় টোকা মেরে বলল, আমারও। হ্যাঁ, যা বলেছিস। আরে কামড়ানিটা তো আমারই বেশি। মিলিশন আমাকে যে কেন ডেকেছিলেন সেটাই তো জানা হলো না। আর শিগগির ওটা না জানতে পারলে না, মায়েরই বলছি মরে যাবো ভাই। তাহলে চল বেরিয়ে পড়ি, এখন তো 2টো বাজে, পিকনিকের ছলেই যাই। আমি রনুকে ফোন করে বলে দিচ্ছি, ও ইদ্রিস সাহেবকে বলবে এবং ঘরের চাবিটা নিয়ে যাবে ওখানে। ওকে, আমি ডায়াল করে দিচ্ছি, নাম্বার বল। রনুকে ওখানে চাবি নিয়ে অপেক্ষা করতে বলে আমরা বেরোলাম। রান্নার সরঞ্জাম সব ওখানেই মিলবে, শুধু চাল ডাল মশলাপাতি সঙ্গে নিয়ে যেতে হবে। নিউ মার্কেটে গিয়ে জাঁক জমকের সঙ্গে মাংস ইত্যাদি সব কেনা হলো। তারপর সমস্ত জিনিসপত্র ভাগাভাগি করে নিজের নিজের ব্যাগে নিয়ে আমরা রওনা দিলাম। পথে হুইস্কির বোতলও নেওয়া হলো গোটা দিন। ট্যাক্সি বিটি রোডে গিয়ে উঠলে শেখর মনের আনন্দে গান জুড়ে দিল। ব্যারাকপুর পৌঁছতে তখন সূর্য প্রায় ডুবছে। দানিয়েল সাহেবের বাড়ির গায়ে ইতিমধ্যে সন্ধ্যার ধূসরতা ঘনিয়ে উঠেছে। গাছপালায় পাখিরা তুমুল চেঁচামেচি করছে। গেটের কাছে রনু চাবি নিয়ে অপেক্ষা করছিল। ও মোটর সাইকেলে এসেছে, এক্ষুনি চলে যাবে। ও নিজে এসে দরজা না খুলে দিলে গোয়ার গোবিন্দ বাহাদুর ঝামেলা বাঁধাবে কি না। অবশ্য ওর দোষ নেই, ইদ্রিস খানের সব সময় ভয় আবার কেউ এসে জবরদখল না করে ফেলে, তাই কড়াকড়ি বলা আছে। তাছাড়া আজকাল প্রতিদিন উনি আর আগের মতো রাত্রিবাস করতেও আসেন না, কলকাতাতেই থেকে যান। রনু এসব জানিয়ে চলে গেল। ওর কাছে মিস্টার গুপ্তার খবরও পেলাম, বাড়ির উত্তরের অংশ এখন ওর দখলে। মাঝামাঝি বাড়িটা দুভাগ করা, মাঝের দেয়ালে কোনো জানালা না থাকায়
ওপাশের ঘরগুলোর টু শব্দটিও এ পাশে শোনা যায় না। হ্যাঁ, গুপ্তা সাহেব গতকাল থেকে আজ সারাদিন এখানেই রয়েছেন। আমরা পিকনিক করতে আসছি তাও শুনেছেন রনুর কাছে। আমরা দক্ষিণের গেটে থাকায় গুপ্তা সাহেব বা শ্রীমতী উর্মিকে দেখার আশা ছিল না, তবে বাইরে বেড়াতে বেরোলে দেখতে পেতাম। দরজা খুলে জিনিসপত্র রাখা হলো। বাহাদুর এলো হাসি মুখে। শেখর জিজ্ঞেস করল, কি বাহাদুর, কেমন আছো? বাহাদুর ঘাড় নাড়ল মাত্র। ভালো আছে। ভূত দেখতে পাচ্ছ তো বাহাদুর? বাহাদুর তাতেও ঘাড় নাড়ল, পাচ্ছে কিংবা পাচ্ছে না। আমি বললাম, পাশের ঘরে সাহেব মেম সাহেবদের খবর কি বাহাদুর? বাহাদুর আবার ঘাড় নাড়ল। ভালোই আছেন, না থাকার কি আছে। এক বালতি জল চাই বাহাদুর। বাহাদুর জলের বালতিটা নিয়ে রাস্তার টিউবওয়েলে চলে গেলে সেলিম বলল, প্রতিবেশীরা একেবারে সাইলেন্ট ডেড। ব্যাপার কি? গুপ্তাও তো এলো না রে, টের পায়নি মনে হচ্ছে। আয় কোরাসে গান জুড়ে দিই। থাম, আগে চিপিটা খুলি। 4টে গ্লাস পাশের কিচেন থেকে এনে রীতিমতো সেলিব্রেট করা হলো। তারপর আমরা জুড়ে দিলাম কোরাস গান। দারাহাদিরি দারাহাদিরি দ্রাউ দ্রাউ দ্রুমুম্বা ট্যাউ ট্যাউ টিরি টিরি টেরে মেরে লুবুম্বা হুমা হুমা গুম গুম গুমা গুমা চ্যাউ চটাস চ্যাউ চটাস ধড়াস ধড়াস বুক কাবুক টাবুক কুক হুড়ুম্বা ইউ দুমুম্বা লুমুম্বা লারা লিরি হো দারা দিরি হো 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 হো। বাহাদুর বালতি ভরা জল মেঝেই রেখে হাঁ। বাবুরা বেদম নাচছেন তখন। এই নাচ খাঁটি তাহিতি দ্বীপপুঞ্জের, তা কি বেচারা জানে? ঘরে তখন বেশ অন্ধকার হয়ে এসেছে। আমরা চালিয়ে গেলাম। পুরনো বাড়িটা ভুতুরে নাচ গানে কেঁপে কেঁপে উঠতে থাকলো। আক্ষেপ হচ্ছিল একটা গিটার আনলে ভালো হতো। সেলিম ভালো গিটার বাজায়। একসময় বাহাদুর বলল, আলো সাব। হ্যাঁ, আলো জ্বালা উচিত এবার। এখন কৃষ্ণপক্ষ চলছে, বাইরে অন্ধকার ঘন হয়ে উঠেছে। মোমবাতি বের করে জ্বালা হলো। তারপর বাহাদুর চলে গেল। দরকার হলে তাকে আবার ডাকা যাবে। কিচেনে একটা মোমবাতি নিয়ে গেল সেলিম আর রঞ্জন। আমি আর শেখর মাল মশলার প্যাকেট বয়ে রেখে এলাম। সেলিম রাঁধবে, আমরা সব ঠিকঠাক করে দেব। এই ঘরটা বিরাট। ফায়ারপ্লেসও আছে, ডান দিকে বাথরুম, ভেতরে আরও অনেকগুলো ঘর। মোমবাতি হাতে আমি আর শেখর সব দেখে এলাম যে চোর এসে লুকিয়ে টুকিয়ে আছে নাকি। কেন থাকবে, চুরি করার আছেই বাকি। আসলে আমরা প্রতিবেশীদের কোনো সাড়া পাওয়ার মতো ছেঁদা খুঁজছিলাম। দেওয়াল একেবারে নিরেট, ফাটলও নেই। কিচেনটাও বিশাল, ডাইনিং ঘরের সংলগ্ন সেটা, কিন্তু ডাইনিং ঘর এখন আর বলা যাবে না, একেবারে ফাঁকা। সদর দরজা বন্ধ করে আমরা মেঝেতে শতরঞ্জি বিছিয়ে বসলাম। দরজা দিয়ে সেলিমকে কুকারের সামনে রান্নায় ব্যস্ত দেখতে পাচ্ছিলাম। মদ্যপান টুকটাক চলছে চারজনের। রঞ্জন সেলিমকে খাইয়ে দিয়ে আসছে। মাঝে আমরা গান গাইছি, নাচছিও, কিন্তু গুপ্তা দম্পতির কোনো সাড়া নেই। প্রতি মুহূর্তেই আশা করি ওরা কেউ একজন এসে আমাদের দরজায় কড়া নাড়বেন, কিন্তু না, সে আশা যেন নেই। ফলে উৎসাহ, লম্ফ ঝম্ফ সব ক্রমশ মিইয়ে পড়েছিল। একসময় রঞ্জন বলল, গুপ্তার হলো কি রে? একবারও যে টিকি দেখায় না। বউ নিয়ে শুয়ে আছে। বিজু, আয় না, একবার ওদিকটায় ঘুরে দেখে আসি। রঞ্জনের ডাক শুনে উঠে পড়লাম। সেই ঘরকে দেখলাম অমনি সেলিমের কাছে গিয়ে বসল। বাইরে ঘন অন্ধকার। দূরে রাস্তার ধারের আলোগুলো গাছের ফাঁকে, গঙ্গার বুকেও আলো দেখা যাচ্ছে। এদিকটা শুনশান নির্জন। মাঝে মাঝে রাস্তা দিয়ে গাড়ি চলার গড়গড় শব্দ শোনা যাচ্ছে। আমরা সিগারেট টানতে টানতে বাগান ঘুরে উত্তর দিকে গেলাম। অবাক হয়ে দেখলাম গুপ্তার দিকটা ঘুরঘুরটি অন্ধকার। দরজা জানলার ফাঁক দিয়েও কোনো আলো আসছে না। এই সন্ধ্যাবেলাতেই শুয়ে পড়লো নাকি ওরা? যা আছে বরাতে বলে সেদিকে গিয়ে গেলাম। এতক্ষণে মনে পড়লো টর্চটাই আনা হয়নি।
কি আর করা যাবে? পা টিপে ধাপ বন্দি বারান্দায় উঠে বুক ঢিপ ঢিপ করতে থাকলো। রঞ্জন আর চুপ করে থাকতে পারল না। একবার কেশে তারপর ডাক দিল, মিস্টার গুপ্তা আছেন নাকি? কোনো সাড়া এলো না। তখন আমি ডাকলাম, মিস্টার গুপ্তা, মিস্টার গুপ্তা আছেন? তবু কোনো সাড়া নেই। এবার দরজার সামনে দেশলাই জ্বাললাম। দরজা ভেতর থেকে বন্ধ। পর্দা তুলতেই সেটা বোঝা গেল। সেই সময় সেদিনকার সেই কড়া সেন্টের গন্ধ নাকে এলো। আশ্চর্য তো, এই সবে 7:30 বাজে, এরই মধ্যে বেঘরে ঘুমিয়ে পড়েছে ওরা। দরজায় ধাক্কা দিলাম আস্তে। ব্যাপারটা খুবই অস্বাভাবিক লাগছিল। অমনি দরজাটা ফাঁক হয়ে গেল। কেন কে জানে, অজ্ঞাত ভয়ে দুজনেরই বুক কেঁপে উঠল। রঞ্জন ফিসফিস করে বলল, দরজা খোলা কেন রে? দরজা ঠেলে মরিয়া হয়ে ভেতরে ঢুকে গেলাম আমরা। তারপর আবার জ্বাললাম দেশলাই। ঘরটা বড়, এরই মধ্যে বেশ সাজানো হয়েছে। আলমারি, হোয়াটনট, শেলফ, সোফা সেট সমস্ত রয়েছে। সামনের দিকে ভেতরের দরজাতেও পর্দা তুলে ভেতরে গেলাম দুজন। সঙ্গে সঙ্গে এক রাশ তেজি সুগন্ধ আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ল এসে। ফের দেশলাই জ্বালতেই যার নজরে পড়ল, আমাদের দুজনের গলায় একই সঙ্গে অস্ফুট একটা আওয়াজ বের করার পক্ষে যথেষ্টই। মেঝেই মিস্টার গুপ্তা উপুড় হয়ে পড়ে রয়েছেন। পিঠের দিকে চাপ চাপ রক্ত। আর উর্মি ওরফে মিলি সেন বিছানায় চিত হয়ে শুয়ে আছে। আবার দেশলাই জেলে ব্যাপারটা দেখে নিয়ে আমরা দুজনে দৌড়ে বেরিয়ে এলাম। বিভ্রান্ত হয়ে চেঁচাতে থাকলাম, সেলিম, শেখর, বাহাদুর। শেখরের সাড়া পাওয়া গেল প্রথমে, তারপর সেলিমের। বাহাদুর একটা হ্যারিকেন হাতে দক্ষিণ পূর্ব কোণের একতলা ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে এলো। ও অদ্ভুত লোকটা, যেন একজন পাথরের মানুষ। টেবিলের একদিকে বিজন, রঞ্জন, শেখর ও সেলিম বসেছে। অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্নেল নীলাদ্রি সরকার বসেছেন। বয়স ওই 60-এর কোঠায়। মুখে সাদা গোঁফ দাড়ি, মাথায় টাক, হাসি খুশি বুড়ো মানুষটির খ্যাতি অপরাধ তাত্ত্বিক হিসেবে প্রচুর। তার ইলিয়াট রোডের বাসায় বসে বিজন বিবৃতি দিচ্ছিল। একই বিবৃতি পুলিশকেও সে দিয়েছে। দানিয়েল কুঠির জোড়া খুনের কিনারা এখনো করতে পারেনি পুলিশ। এমনকি চোরের কাণ্ড বলে চালানোর চেষ্টাও চলছে। সত্যি তো, চোর ডাকাত ছাড়া আর কেই বা খুন করবে ওই গুপ্তা দম্পতিকে? আপনারা এতক্ষণ শুনলেন সৈয়দ মোস্তফা সিরাজের লেখা কর্নেল কাহিনী, দানিয়েল কুঠির হত্যা রহস্য। গল্পের পরবর্তী অংশ নিয়ে ফিরছি খুব শীঘ্রই। শুনতে থাকুন দ্য স্টোরি হল্ট।